স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট নিয়ে। লেসন ওয়ানের একটা পার্ট স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের জন্য প্রথমে আমি দেখবো যে পিএমআই ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা খেয়াল করেন। ত্রিভুজের একটা পার্টে হচ্ছে তিনটা বাহু থাকে। একটা বাহু হচ্ছে ওয়েজ অফ ওয়ার্কিং, তার মানে প্রসেস, কাজটা কীভাবে করবেন। তারপর হচ্ছে পাওয়ার স্কিলস, তার মানে পিপল, আপনার যে জনবল এটা কতটা পাওয়ারফুল, নাম দিয়েছে পাওয়ার, মানে জনবল, ম্যান পাওয়ার কতটা স্কিল্ড, কতটা সফট স্কিল আছে, হার্ড স্কিল আছে, কীভাবে তারা পারে, কতটা ক্যাপাবল, পাওয়ার স্কিলস। তারপর হলো বিজনেস একুইপমেন্ট, এনভায়রনমেন্টটা কীরকম। সো বিজনেস একুইপমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট, আপনার ভিশন মিশন যদি ঠিক থাকে, তার সঙ্গে যদি আপনার পাওয়ার স্কিলটা ভালো থাকে, পিপল ভালো হয়, অ্যান্ড দেন যদি ওয়েজ অফ ওয়ার্কিং আগে ঠিক করা থাকে, জানেন কি করতে হবে, পদ্ধতি জানেন, লাইফ সাইকেল জানেন, এটা কি অ্যাডাপটিভ হবে না প্রিডিক্টিভ হবে, তাহলে আপনার প্রজেক্ট দ্রুত এগিয়ে যাবে। এই তিনটা হলো মূল বিষয়, প্রসেস, পিপল, বিজনেস একুইপমেন্ট, অথবা বলা যায় যে ওয়েজ অফ ওয়ার্কিং, পাওয়ার স্কিলস, বিজনেস একুইপমেন্ট। এবার আমরা কথা বলবো স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে। স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি? স্ট্র্যাটেজিক প্ল্যান আসলে বেসিক্যালি আপনার যে প্রজেক্ট বা প্রতিষ্ঠান, তার যে ভিশন, মিশন, অবজেক্টিভ এবং অপারেশনাল কাজ, গোলগুলি আছে, এই সবগুলি মিলিয়ে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান। এটা আগে ঠিক করে নিতে হবে। এবং এটা ঠিক করার জন্য কী করতে হবে, আপনাকে অবশ্যই জানতে হবে আপনার স্টেক হোল্ডার কারা, তাদের কনসালটেশন নিতে হবে, এবং স্টেক হোল্ডার মতামত নিয়ে আপনার ভিশন ঠিক করতে হবে, তার সঙ্গে মিলিয়ে মিশন ঠিক করতে হবে, তার সঙ্গে মিলিয়ে তারপরে আপনি আসবেন যে আপনার প্রজেক্টের কাজকর্ম কীরকম হবে না হবে। আমরা যদি দেখি একটা ট্রায়াঙ্গেল, এখন দেখেন একদম শুরুতে হলো প্রতিষ্ঠানের বা প্রজেক্টের ভিশন, তার সঙ্গে মিলিয়ে মিশন, মিশনের সঙ্গে মিলিয়ে আপনার অবজেক্টিভ সেট করবেন, তার অবজেক্টিভগুলি পাওয়ার জন্য আপনি কাজের ধরন, ওয়েজ অফ ওয়ার্কিং ঠিক করবেন, অপারেশনাল সেট আপ ঠিক করবেন। এভাবে আসলে কাজগুলি হয়ে থাকে। এগুলি আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পার্ট। তারপরে হচ্ছে আপনার, আমরা দেখব স্ট্র্যাটেজিক এলিমেন্টের মধ্যে যে নানান দিক থেকে ইনফ্লুয়েন্স হয়, ইনফ্লুয়েন্স করে কোথায়, আপনার প্রজেক্টের কাজের মধ্যে। ইনফ্লুয়েন্সটা আসতে পারে ইন্টারনাল থেকে, আবার এক্সটার্নাল থেকে। আমরা যদি ধরি ইন্টারনাল থেকে, ইন্টারনালের মধ্যে কি আসে, আমরা বলছি এটাকে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইইএফ। এখানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে যে আপনার ভিতরে, অর্গানাইজেশনের ভিতরে যে কালচার, অর্গানাইজেশনাল কালচার, তাদের সিনিয়র এবং সাবঅর্ডিনেট কীভাবে রোল প্লে করবে, তারপর তাদের আচরণ কীরকম হবে, ফর্মাল নাকি ইনফর্মাল, ট্র্যাডিশনাল নাকি মডার্ন, তাদের ড্রেস আপ কীরকম হবে, বিভিন্ন ধরনের এথিক্স বা কোড কীরকম হবে, এগুলি হচ্ছে অর্গানাইজেশনাল কালচারের পার্ট, ইন্টারনাল। আর এক্সটার্নালটা হলো বাইরেরগুলো কি সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আরেকটা আছে যে অর্গানাইজেশনাল প্রসেস এজেন্ট, ওপিএ। ওপিএর মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আপনার অর্গানাইজেশনাল প্রসেস, বলছো না প্রসেস, তার মানে হলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার নিজস্ব পলিসি থাকে, প্রসিডিউর থাকে, টেমপ্লেট থাকে, এগুলি হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস এজেন্ট। আরেকটা আছে নলেজ, হিস্টোরিক্যাল ডেটা, যে আগে থেকে যে কাজ হয়েছিল সেই সব ডেটাবেস থেকে, হিস্টোরিক্যাল ডেটা থেকে আপনি তথ্য নেবেন, বুদ্ধি নেবেন, পরামর্শ নেবেন, ধারণা নেবেন। এক্সটার্নাল এনভায়রনমেন্ট আবার বলছি, এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে বাইরের জগৎ আসলে আমাদের প্রতিষ্ঠানে বা প্রজেক্টে হেল্প করতে পারে। প্রথমে হচ্ছে পেস্টেল, পলিটিক্যাল জগৎ, পলিটিক্যাল ঘটনা কিন্তু আমাদের কাছে এফেক্ট করে। ইকোনমিক চেঞ্জ, হ্যাঁ, যেমন ধরেন আপনার প্রাইস বেড়ে গেল, কিংবা এক্সচেঞ্জ রেট বেড়ে গেল, এলসি খোলা যাচ্ছে না, নানান বিষয় আসতে পারে। সোশিও কালচারাল বিষয়, রিলিজিয়াস বিষয়, এগুলি আবার আরেকটা জগৎ, সামাজিক ইস্যু। বাংলাদেশে একরকম হয়, ভারতে আরেক রকম হয়, বাংলাদেশের কুড়িগ্রামে একরকম হবে, ব্রাহ্মণবাড়িয়াতে আরেক রকম হবে। সোশিও কালচারাল এফেক্ট পড়তে পারে। টেকনিক্যাল অ্যাসপেক্ট আবার ভিন্ন বিষয়, টেকনোলজিক্যাল যে চেঞ্জ হয় বা ভিতরে টেকনিক্যাল যেসব চেঞ্জ আসতে পারে সেটা। লিগ্যাল, সরকারের লিগ্যাল কোনো চেঞ্জের কারণে আমাদের উপর ইম্প্যাক্ট পড়তে পারে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়তে পারে। তো এগুলি হলো আমরা সংক্ষেপে পেস্টেল, এটাকে অনেকে টিকঅপও বলে, টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, কমার্শিয়াল, অপারেশনাল অ্যান্ড পলিটিক্যাল। আর এটা হচ্ছে ভোকা, যে কোনো কাজ করতে গেলে আসলে ভোলাটিলিটি ঘটে, আনসার্টেনটি থাকে, কমপ্লেক্সিটি আসতে পারে, অ্যাম্বিগুইটি থাকে,
ভোকা, এটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মানে যখন আমরা কাজে নামবো তার আগে আসলে এই পেস্টেল অ্যানালিসিস, টিকঅপ অ্যানালিসিস, ভোকা অ্যানালিসিস, কম্পারেটিভ অ্যাডভান্টেজ অ্যানালিসিস, ফিজিবিলিটি স্টাডিজ, শর্ট অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট, এই শর্ট অ্যানালিসিস করতে হবে, অ্যাজাম্পশন অ্যানালিসিস করতে হবে। এইভাবে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্টগুলি অ্যানালিসিস করে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের কাজের মধ্যে, সেটাও কিন্তু সেভাবে আমাদের মিশন ঠিক করতে হবে। তাহলে আমরা মোটা দাগে দুইটা পার্ট পেয়ে গেলাম, কিন্তু একটা হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস এজেন্ট, আর একটা হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। দুই পার্ট আছে, উদাহরণ এখানে দেওয়া আছে। দেখেন, ওপি এর উদাহরণ দেওয়া হয়েছে এরকম যে অর্গানাইজেশনাল চার্ট, প্রকিউরমেন্ট রুলস, হায়ারিং, অনবোর্ডিং প্রসিডিওর, এগুলি হলো ওপি এর এক্সাম্পল। আর ওপি এর মধ্যে আরেকটা আছে অর্গানাইজেশনাল নলেজ, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং উইকিজ, লাইব্রেরি আছে, ডাটাবেজ আছে, সেগুলো হচ্ছে আমাদের ওপি এর একটা পার্ট, নলেজ এরিয়া। আর ইইএফ যেটা বললাম, এটার মধ্যে দুইটা পার্ট, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল হলো প্রতিষ্ঠানের যে কালচার, যে রিসোর্স ক্যাপাবিলিটি, যা চলতেছে ভিতরে যা আছে সেগুলি, ডিস্ট্রিবিউশন অফ ফ্যাসিলিটিস। আর এক্সটার্নাল হলো একদম বাইরের, সেগুলি হচ্ছে আমি বললাম যে পেস্টেল, ভোকা, টিকব, একটু কিছু আলোচনা করলাম সেগুলি, মার্কেট প্লেস কন্ডিশন, লজ, অপারেটিং কন্ডিশন, দেশের আইন শৃঙ্খলা, পরিবেশ, এনভায়রনমেন্টাল বিষয়, এইসব বিষয় হলো এক্সটার্নাল। তো মোটা দাগে আমরা এই সবগুলি বিষয়, এক্সটার্নাল, ইন্টারনাল, অর্গানাইজেশনাল প্রসেস, অর্গানাইজেশনাল কালচার, সব বিবেচনা করেই আমাদেরকে আসলে এই নিড অ্যাসেসমেন্ট করতে হবে, ড্রিম দেখতে হবে, ভিশন ঠিক করতে হবে, মিশন ঠিক করতে হবে। এইবার আমরা ফোকাস করবো হলো প্রজেক্ট বেনিফিট নিয়ে। এই লেসন 1-এর একটা পার্ট হলো প্রজেক্ট বেনিফিট। প্রজেক্ট বেনিফিটের মধ্যে আসবে আপনার প্রথমে বিজনেস ভ্যালু। বিজনেস ভ্যালুতে কি আসবে? বিজনেস ভ্যালু হচ্ছে আপনার, এটা হতে পারে কোয়ান্টিফাইড একটা বেনিফিট। বিজনেস বেনিফিটটা ঠিক করতে হবে। যে কোনো আসলে কাজ করার সময়, প্রজেক্ট করার সময় মূলত তো আসলে আমরা বেনিফিটের জন্য কাজ করি, তাই না? তো সেখানে আপনার ঠিক করতে হবে যে আপনার টেনজিবল বেনিফিট নাকি ইনটেনজিবল বেনিফিট। আপনি এক্সামিন করতে হবে বিজনেস ভ্যালুটাকে। কীভাবে করবেন? আপনি স্টেক হোল্ডার সঙ্গে কথা বলেন, স্টেক হোল্ডার কী বলে শুনেন, এক্সপার্ট নলেজ এখানে ইউজ করেন, দেন এক্সামিন করে, ইভালুয়েট করে করে আপনি কোয়ান্টিফাই করেন যে কী বেনিফিট আসতে পারে। ঠিক আছে? আপনার বিজনেস ভ্যালু হতে পারে কয়েক রকম, যেমন ধরুন ফাইন্যান্সিয়াল গেইন হতে পারে, আপনার নিউ কাস্টমার পেতে পারেন, সোশ্যাল বেনিফিট হতে পারে, মার্কেটে আপনি ফার্স্ট হয়ে যেতে পারেন, তারপর টেকনোলজিক্যাল ও প্রসেসের ইমপ্রুভমেন্ট হতে পারে, তারপরে রেগুলেশন বা কমপ্লায়েন্সের ভালো করতে পারেন। নানান ধরনের ভ্যালু অ্যাড হতে পারে, বেনিফিট আসতে পারে। সো এর জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে, করে এই বেনিফিটগুলিকে বের করতে হবে। সো এবারে এই বেনিফিট বুঝতে হলে আপনাকে বিজনেস ডকুমেন্টটাকে পড়তে হবে, ভালো করে রেডি করতে হবে। বিজনেস ডকুমেন্ট হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কন্টেইন করবে কি কি ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্টের অবজেক্টিভস কি হবে, তার কন্ট্রিবিউশন কতটুকু পড়বে, বিজনেস যে গোলে তারা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলবে আলটিমেটলি। সো আপনি যে টাইম, মানি, রিসোর্স ইউজ করবেন, ইনভেস্ট করবেন, এর মাধ্যমে আপনি কি পাবেন, রিটার্ন কি পাবেন, সেটা আসলে বলা থাকে বিজনেস ডকুমেন্টের মধ্যে। এই কারণে আমাদেরকে বিজনেস কেস, প্রথমে বিজনেস কেস, যদি বিজনেস কেস না হয় আসলে প্রজেক্ট ক্রিয়েট হবে না। আপনার বিজনেস কেস আছে বলে আপনি যাচ্ছেন বাকিগুলিতে। বিজনেস কেসটা কি? যে আপনার কস্ট বেনিফিট অ্যানালিসিস। আপনি কস্ট বেনিফিট অ্যানালিসিস বলি, আমরা অনেকে ফিজিবিলিটি স্টাডি বলি, এর মাধ্যমে আমরা বুঝি যে এর মাধ্যমে কোনো সারবত্তা আছে কিনা, মানে আলটিমেটলি প্রতিষ্ঠান বা প্রজেক্টের মাধ্যমে আমার কোনো আউটকাম আসবে কিনা, হোয়াট উই ডিজায়ার ফর। যদি ওটা আসে তাহলেই আসলে আপনি বিজনেস কেস আছে। বিজনেস কেসটা আসলে গ্রহণযোগ্য কিনা, অ্যাকসেপ্টেবল কিনা দেখতে হবে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে। এই কারণে আমাদের একটা বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান করতে হবে। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকে হলো কিভাবে আপনি বেনিফিট বাড়ানোর জন্য, ম্যাক্সিমাইজ করার জন্য, সাস্টেন করার জন্য আপনি কাজ করবেন, সেই প্ল্যানটা লেখা থাকে। তো এই কারণে আপনাকে আগে থেকে কয়েকটা কাজ করতে হবে। আপনি কস্ট বেনিফিট অ্যানালিসিসটা করবেন, কয়েকটা ভাবে করতে পারেন, 4 রকম হতে পারে। নাম্বার 1 হতে পারে যে আপনি দেখতে পারেন যে পে ব্যাক পিরিয়ড কেমন, যে পরিমাণ ইনভেস্ট করবেন তার কতদিনে পে ব্যাক হবে, পে ব্যাক পিরিয়ড যদি কম হয় ভালো। সেকেন্ড হচ্ছে অপরচুনিটি কস্ট, আপনি এই প্রজেক্ট করার ফলে অন্য যে কাজটা করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট যত কম তত ভালো।
থার্ড হচ্ছে আপনার দেখতে হবে আইআরআর কেমন, ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি বেশি হয় তাহলে ভালো। তারপর দেখতে হবে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন, ROI যত বেশি তত ভালো। এগুলি নিয়ে পরবর্তী অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা হবে। বাট মনে রাখতে হবে যে পেব্যাক পিরিয়ড, অপরচুনিটি কস্ট যদি কম হয় আমরা সেটা গ্রহণ করব, আর হচ্ছে IRR এবং ROI যদি বেশি হয় তাহলে সেটা গ্রহণ করব। এবং এগুলি বের করার অনেক পদ্ধতি আছে। আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আসলে কস্ট বেনিফিট অ্যানালিসিস, অপরচুনিটি কস্ট, IRR, ROI এই বিষয়গুলি উল্লেখ করে দেখে নিব যে আসলে আমাদের এই প্রজেক্টের কতটুকু ভায়াবল, ফিজিবল টু ইমপ্লিমেন্ট ইট। এবং একই সঙ্গে আমরা এগুলি দেখার সময় আমাদের অলওয়েজ অবজেক্টিভ এবং কি রেজাল্টটা বারবার মাথায় রাখতে হবে। শুরুর দিকে যখন আমরা মিশন করব তখন তো আমরা এই অবজেক্টিভটা দেখবো এবং আলটিমেট কি রেজাল্ট হবেই। প্রতিটা পার্টি আমরা দেখবো যে আসলে অবজেক্টিভের সঙ্গে আমার রেজাল্টটা ম্যাচ করছে কিনা, সেটা প্রতিটা স্টেপে ধাপে ধাপে খেয়াল রাখতে হবে। এবং এজাইলে বলা হচ্ছে অ্যান ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। কীরকম, যে প্রতিটা ডেলিভারির আগে আপনি খেয়াল করতে হবে ডেলিভারি রেডি হচ্ছে কিনা, ডেলিভারি ডেট দেওয়ার পরে খেয়াল করতে হবে যে দ্রুত হচ্ছে কিনা ডেলিভারিটা, অ্যাজ সুন অ্যাজ ডেলিভারি দিতে হবে, কোয়ালিটি ডেলিভারি দিতে হবে, এবং এই ডেলিভারেবলটাকে টেস্ট করে নিতে হবে, মেজারমেন্ট থাকতে হবে। তো প্রতিবার যখন আমি ডেলিভারি দিব, পরের বার যেন আরও ভালো ডেলিভারি দিতে পারি, আরও ফিডব্যাক নিয়ে ইমপ্রুভ করতে পারি, সেটাও খেয়াল রাখতে হবে। ফিডব্যাক গ্রহণ করা, অ্যাডজাস্ট করা, চেঞ্জকে এমব্রেস করার মাধ্যমে আমরা প্রতিটা ডেলিভারিতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি। এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। তো এ পর্যন্তই রাখলাম, আমরা বাকিটুকু অন্য সময় আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।